করিস না। আমি তো অসহযোগ দরজা ভাঙতে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আজ থেকে 14 বছর আগে 2010 সালের 13ই নভেম্বর আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কার কাছে আমি বিচার চাই? তখনকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাদের সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। সেই সময়কার অভিযানের সময় বেগম খালেদা জিয়ার সাথে যেই দুর্ব্যবহার করা হয়েছিল, সেই অদেখা কিছু ভিডিও ফুটেজ, সেই ঘটনাগুলো নিয়ে নভেম্বর মাসের 23 তারিখে আপনারা বাংলা ভিশন একটি প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনটি টেলিভিশনে প্রচার হওয়ার পরে যেমনি ব্যাপক সাড়া পেয়েছি, আমাদের প্রবাস তথ্য কেন্দ্র পরিবারের লাখ লাখ সদস্য বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন যে এই 14 বছর আগের সেই ঘটনাটি কিভাবে আমি এতদিন ধরে রেখেছি, লালন করেছি, মনে রেখেছি, সেই ফুটেজগুলো আসলে কিভাবে পেয়েছি, বা এই রিপোর্ট তৈরির পেছনের গল্পটা তারা অনেকেই শুনতে চেয়েছেন। যেহেতু রিপোর্টটি ব্যাপক আলোচিত, এই জন্য প্রথমে একটু রিপোর্টটি আপনাদেরকে একটু দেখাবো। বাংলা ভিশনে একটু ছোট ভার্সন দেখেছিলেন, এখানে এটি একেবারে একটু বড় ভার্সন, পুরো ঘটনাটি আপনারা একটু দেখবেন। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। এখানে জড়িয়ে আছে আমার দুঃখ, বেদনা, সুখ, আনন্দের অনেক স্মৃতি। আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, স্বাধীনতা ঘোষকের স্ত্রী, আমার সাথে যদি এই আচরণ করতে পারে তারা, তাহলে দেশের সাধারণ মানুষের কি অবস্থা তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এই অমানবিক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মহিলারা সহ দলের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ গ্রেফতার ও নির্যাতন হয়েছে। আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধের বীরুত্তম ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1981 সালের 30 মে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান। ক্ষমতায় বসেই 2009 সালের 1 এপ্রিল শেখ হাসিনা সংসদে আনেন বিরোধী দলের নেতার বাড়ির ইস্যুটি। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সভাপতিত্বেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জিয়া পরিবারকে লিজ দেয়া বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। এরপর আইনি লড়াইয়ের আনুষ্ঠানিকতার মধ্যেই 2010 সালের 13ই নভেম্বর বাড়ি থেকে উচ্ছেদ করা হয় সে সময়ের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ। যদিও সে সময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়
নিয়ম মেনে ও আইনগতভাবে বাড়ি থেকে বের করা হয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বাড়ি থেকে উচ্ছেদের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করার কথা নিজেই জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া, যা শুনে হতবাক হয়েছিল গোটা জাতি। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যদিও তখন সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয় বেগম জিয়ার সব অভিযোগ, আর ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় আইন অনুযায়ী সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল জিয়া পরিবারকে। বিএনপি এবং বেগম খালেদা জিয়ার সেদিনের প্রতিটি কথা ও অভিযোগ যে সত্য ছিল এবং শেখ হাসিনা সরকারের সব যুক্তি ও অফিসিয়াল বক্তব্যের পুরোটাই যে মিথ্যা ছিল তা প্রমাণ করার উপায় ছিল না নিয়ন্ত্রিত গণমাধ্যমের। এমনকি দলের প্রতিষ্ঠাতার পরিবারের সাথে এমন অমানবিক রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিকারও চাইতে পারেনি বিএনপি। 2010 থেকে 24 প্রায় 14 বছরের অনুসন্ধান, তথ্যপত্র সংরক্ষণ ও অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওর মাধ্যমে এবার গোটা জাতি জানবে রাজনীতিতে ব্যক্তিগত আক্রোশ ও ক্ষমতার অপব্যবহার কতটা নির্মম হতে পারে। 14 বছর আগের সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। সিকিউরিটির জন্য পুলিশ এসেছে। অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে আপনাকে তো একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা বন্ধ করছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস না, আমি তো অসহযোগ আমি করি না। ডিসিশন এটা হয়। আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। তাহলে ক্যান্টনমেন্ট বডি ডিসিশন নেবে ম্যাডাম, তাহলে তারা কি করবে? ভিডিওতে আরও দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু উচ্ছেদ অভিযানের সদস্যরা তা মানছেন না। শেষ পর্যন্ত বেগম জিয়ার কথা আমলেই নেননি তারা। শুনানির জন্য শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। আমাদের আদেশের স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-11 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন। যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। এর কোনো কিছু করতেছেন না। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবে করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব এটা আদালতের বিষয় ম্যাডাম। ভেঙে আমার মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা। পুরুষ মানুষ আমাকে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এরপরে আপনারা সব গায়ের জোর করতেছেন। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো। দেখি রাখো। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু পরবর্তীতে ধারণ করা ভিডিওতেও মিলেছে দরজা ভাঙার প্রমাণ, যা আগেই জাতির সামনে তুলে ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। শুধু তাই নয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। ওই বাড়ির সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি, বলতে গেলে বাথরুমটি আরও অভিজাত।
জানিয়ে সেই সময় তীব্র নিন্দা জানান বিশিষ্ট নাগরিকদের অনেকেই। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু পতনের আগের বছর 2023-এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো, বের করে দিতে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো, বের করে দিতে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, ঢাকা। এই রিপোর্টটির শেষে যে পিটিসি অর্থাৎ আমি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে গণভবনের সামনে বাসভবন ছাড়ার পাশাপাশি ছাড়তে হয় দেশ। বাজান বাইরের থেকে মনে হয় ইয়া নাই মনে হয়। এই রিপোর্টটি যেদিন অনিয়ার হয় বাংলা ভিশনে নভেম্বর মাসে, ঠিক সেদিনই আসলে এই পিটিসিটি ধারণ করা আমার এই ফোনটি দিয়ে ধারণ করা ছিল। ফোনটি দিয়ে কেন সেটিরও একটি বড় ঘটনা আছে, সেটা তার অন্য সময় বলবো। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো যে যেই ফুটেজটি অদেখা ছিল এতদিন অপ্রকাশিত, সেই ফুটেজটি যিনি ধারণ করেছেন ওই সময় এবং ফুটেজটি যেই মাধ্যম থেকে আমি পেয়েছি, আমরা যদি সোর্স উল্লেখ করি না, সাংবাদিকতায় এটি বড় একটি সূত্র। আমার অফিসের বসরাও কিন্তু এই ফুটেজের সোর্স জানতে চায়নি, কারণ আমরা যারা সাংবাদিকতা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তারা আমরা সোর্স কখনো উল্লেখ করি না যে কে আমাকে এই তথ্যটি দিয়েছে বা এইসব ফুটেজটি দিয়েছে বা কোত্থেকে আমি পেয়েছি বা নিয়েছি, সেটি আমরা কখনো উল্লেখ করি না। এই রিপোর্টটি আরও আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রিপোর্টটি এডিটিংয়ের কার্যক্রম শুরু করি আমার এই ল্যাপটপে, এই টেবিলে বসে আসা সেটি শুরু হয়। যদিও রিপোর্টটি বাংলা ভিশনের সম্পদ, বাংলা ভিশনের জন্য করা। রিপোর্টটি প্রচার করার আগে নিজে যেমনি অনেক ভেবেছি, কারণ হচ্ছে যে বিষয়টি খুবই স্পর্শকাতর। একে তো হচ্ছে যে ক্যান্টনমেন্টের ভেতরের একটি ঘটনা, তারপরে হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ 2 জন ব্যক্তিকে নিয়ে এই রিপোর্ট। এবং আমার পরিবার থেকে টেলিভিশন যখন অনিয়ার হয় তখন একটু আমার ছোট বোন খুবই একটু চিন্তা করেছিল, যেহেতু যে বললাম যে খুবই স্পর্শকাতর একটি ঘটনা, ভাইয়া তুই এই ধরনের রিপোর্ট করলি। কিন্তু তারপরে যখন এই রিপোর্টটি ইউটিউবে এবং ফেসবুকে যখন পোস্ট করা হয়েছে টেলিভিশনে প্রচারের পরে, তখন যে কমেন্টগুলো, আমি ইউটিউবে সম্ভবত 11-12 হাজারের মতো কমেন্ট হয়েছে এখন পর্যন্ত, আমি কয়েক হাজার কমেন্ট পড়েছি। এবং ওই যে বললাম, প্রথমে আমার ছোটো বোনই আমাকে আবার ফোন দিয়ে বলেছে, ভাইয়া প্রথমে আমি যেটা বলছিলাম যে আশঙ্কা বা দুশ্চিন্তার ব্যাপার, কিন্তু কমেন্টগুলো পড়ে ও বলছিল যে ওর কাছে মনে হয়েছে যে না, আমি যে বাংলা ভিশনকে অন করি, বাংলা ভিশন যে আমাকে মিরাজ হোসেন গাজী তৈরিতে যে সহায়তা বা বড় একটি প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, সেই জায়গায় আমারও বাংলা ভিশনকে যে কিছু দেওয়ার দরকার ছিল। এই রিপোর্টের কমেন্টগুলো আসলে সেই জায়গাটি মনে হয়েছে আমার ছোটো বোনের কাছে। পরে আমি যখন ওর কথার পর আমি যখন সবগুলো পড়ছিলাম, যে যতগুলো পেরেছি, আমার কাছেও তখন মনে হয়েছে, কারণ দর্শকরা অনেকেই বাংলা ভিশনের প্রতি এই রিপোর্টটির জন্যে তারা যেই আস্থা, বিশ্বাস এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, সাহসিকতা, অনুসন্ধানী মানসিকতা, 14 বছর একটি রিপোর্ট নিয়ে কাজ করার যেই ধৈর্য, সেই বিষয়টি বাংলা ভিশনকে তারা সবাই সাধুবাদ জানিয়েছে। ওই রিপোর্টে হয়তো আপনারা এই যে বললাম যে প্রায় কোটি মানুষ ইউটিউব ফেসবুকে দেখেছে, তাদের সবাই কিন্তু আবার আপনারা যারা আমার ইউটিউবে যারা ফলোয়ার বন্ধুরা আছেন, ফেসবুকে যারা আছেন, তারা কিন্তু জানেন না
ওই রিপোর্টার আমি, মিরাজ হোসেন গাজী, আর এই মিরাজ হোসেন গাজী একজনই। ওইখানে না হয়তো অনেকেই লিখতেন, আপনারা যারা যদি সবাই দেখতেন ওইখানে, তাহলে কিন্তু লিখতেন যে মিরাজ হোসেন গাজী ভাই আপনাকে ধন্যবাদ এরকম রিপোর্ট করার জন্য। কিন্তু বাংলা ভিশনকে যে মানুষ ভালোবেসেছে, বাংলা ভিশনের প্রতি আস্থা বেড়েছে, এটি আমার কাছে হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। একই সাথে আমার অফিসের যারা দায়িত্বশীল যারা আছেন, ম্যানেজমেন্টের সহ আমার বিভাগের যারা, নিউজ ডিপার্টমেন্টে যারা আছেন, মালিক পক্ষের যারা আছেন, এবং দেশের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায় থেকেও অফিসে যেভাবে তারা এই রিপোর্টটির জন্যে বাংলা ভিশনের প্রতি তাদেরও যে ভালোবাসা এবং তাদেরও যে আস্থা বিশ্বাসের জায়গাটি আসলে অফিসে এসেছে, অফিস যে কারণে কিন্তু আমি খুবই অভিভূত। অফিসের কাছেও আমি কৃতজ্ঞ যে আমার অফিস থেকেও আমাকে যেভাবে তারা এই বিষয়টি, এই রিপোর্টটির জন্য বলেছে, যেটি হয়তো আমি দরকার নেই কারণ আমি তো অফিসে চাকরি করি, সেক্ষেত্রে আমাকে থ্যাংক ইউ দিতে হবে এমন কিছু না। কিন্তু যখন অনন্য উচ্চতায় বাংলা ভিশন একটি রিপোর্টের কারণে গেছে, যখন অফিস থেকে আমাকে এ ধরনের একটি প্রতিক্রিয়া জানানো হয় এবং বিরল সম্মাননা এনে দিয়েছে এই রিপোর্টটি, আমার অফিস যখন এটি বলে তখন আসলে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে না আমার অফিসের কাছ থেকে। কারণ আমাকে যারা জানেন বা চেনেন, আমার অফিস এবং আমার যারা কাছের মানুষ, তারা জানেন আমি সাংবাদিকতা টাকার জন্য, বেতনের জন্য, চাকরির জন্য করতে আসিনি। কিছু মানবিক সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব, এই ধরনের কিছু রিপোর্ট আমি করতে চাই, শুরু থেকে করে এসেছি। এখন তো অনেকেই হঠাৎ করে দেখে যারা দেখবেন তাদের কাছে মনে হবে আমি সেই শুরু থেকে 2010 সালে আমি তখন মাই টিভিতে কাজ করতাম, এই কথাটি বলতে হয়। এই ঘটনা তখন মাই টিভির রিপোর্টার ছিল, মাই টিভি থেকে কভার করতে গিয়েছিলাম। তখন থেকেই এই ঘটনা নিয়ে আমার মধ্যে কৌতূহল ছিল যে কখনো যদি সুযোগ আসে এইটির বাস্তবতা আমি তুলে ধরবো। যদিও তখন জানতাম না যে এই ঘটনার পেছনের ঘটনাগুলো কি ছিল। রিপোর্টে আপনারা যেটুকু দেখেছেন, নিশ্চয়ই যে কেউ, আপনি যদি বিএনপি সমর্থক না হন অথবা আপনি আওয়ামী লীগেরও সমর্থক হয়ে থাকেন, কিন্তু আপনি যদি দূরদর্শী এবং অন্ততপক্ষে ন্যায় বিচার বা সত্য ঘটনাটা আপনি যদি স্বীকার করতে চান এমন মানসিকতারও হন, তাহলে কিন্তু আপনি এই রিপোর্টটি আপনারও ভালো লাগবে। একজন সাংবাদিক হিসেবে এই ধরনের রিপোর্ট আসলে করা আমাদের উচিত ছিল হয়তো 2010 সালেই। বিশেষ করে যখন পিটিসিটি ধারণ করি গণভবনের সামনে, তখন আমার প্রবাস তথ্য কেন্দ্রের টিমেরই সদস্য, এই ফোনটি দিয়ে বলছিলাম যে ধারণ করা হয়, এই মাইক্রোফোনটি ছিল। কারণ অফিসে ওই দিন আমার একটি ভিন্ন অ্যাসাইনমেন্ট ছিল বাংলা ভিশনে, সেখানে আমি আমার ক্যামেরা পার্সন সহকর্মী বন্ধুকে অনুরোধ করে পাঠিয়েছিলাম। পিটিসির পেছনে আমি আমার নিজের গাড়ি নিয়ে কিন্তু গিয়েছিলাম, সেখানে অফিসের টিম পাঠিয়ে দিয়েছিলাম আমি, আমার বাংলা ভিশনের যে নিয়মিত ডিউটি ছিল সেটি। কারণ রিপোর্টটি যেহেতু খুবই স্পর্শকাতর, এই কারণে আমিও নিজেও একটু সর্বোচ্চ গোপনীয়তা বলেন বা সতর্কতা, গোপনীয়তা না সতর্কতা অবলম্বন করেছিলাম। এরপর সব কিছু রেডি করে আসলে আমি তখন আমার অফিসে জানাই, দায়িত্বশীল যারা আছেন, জানানোর পরে তখন রিপোর্টটি পুরোপুরি রেডি করে এরপরে যখন দেখাই স্ক্রিপ্টটি সব কিছু, তখন আসলে তো ওনারা এমন একটি রিপোর্ট নিশ্চয়ই, কিন্তু পরবর্তীতে জানতে আমাকে 14 বছরের রিপোর্টটির জন্য রেডি করতে আমাকে অপেক্ষা করতে হয়েছে সুযোগ বা সময়ের জন্য। এই গল্প আসলে শেষ হবার নয়, তারপরেও এই ধরনের আরও রিপোর্ট যারা আসলে আমার আগের রিপোর্টগুলো যারা দেখতে চান, তারা মিরাজ হোসেন গাজী লাইভ, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে একটি প্লেলিস্ট আছে মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন টিভি রিপোর্ট। ওই প্লেলিস্টে গেলে আমার পুরাতন রিপোর্টগুলো দেখতে পারবেন। অনুসন্ধানে অনেক রিপোর্ট আছে যেগুলো হয়তো মিরাজ হোসেন গাজী ভাই প্রবাস তথ্য কেন্দ্র বা প্রবাসীদের নিয়ে কাজ করি, এই জায়গাটিতে যারা ছিলেন তারা হয়তো একরকম দেখেছেন, ওইখানে আমার রিপোর্টগুলো কিন্তু ভিন্ন রকম। যারা অনেকেই হয়তো সেটি দেখেছেন বা দেখবেন। এই গল্প আরও অনেক করবো, রিপোর্টের পেছনের গল্প আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে করার জন্য। প্রবাস তথ্য কেন্দ্র এই প্ল্যাটফর্মে আসলে এই প্রতিবেদনটির ব্যাকগ্রাউন্ড যারা আমার প্রবাস তথ্য কেন্দ্রের বন্ধুরা জানতে চেয়েছেন তাদের জন্য। তো মিরাজ হোসেন গাজী লাইভ, ওইখানে আসলে রাজনীতির অধম উত্তম নামে একটি পর্ব আমি মাঝে মধ্যে করার চেষ্টা করি। সেখানে আরও ভিন্ন ধরনের কিছু রিপোর্ট, খবরের ভেতরের খবর, পেছনের খবর, যেগুলো হয়তো সাদামাটাভাবে সবাই উপর দিয়ে চলে যাবে, আমি চেষ্টা করব ভেতর থেকে শেষ থেকে আবার শুরু করে ওই ঘটনার আগে পরের ঘটনাটুকু তুলে ধরার জন্য, যেটি সাংবাদিকতার দায়িত্ব। এত বছর হয়তো আমরা করিনি, করতে পারিনি, ইনশাল্লাহ যতদিন সুযোগ থাকবে করে যাব। কতদিন পারবো সেটি আল্লাহ জানায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সতর্ক থাকবেন, হুজুকে কান দেওয়া যাবে না। আপনার চোখ শুধু খাটাবেন না, কান শুধু খাটাবেন না, বিবেকটাকেও সেখানে প্রয়োগ করবেন। যা দেখবেন বা শুনবেন তার চেয়ে বেশি হচ্ছে বিবেক দিয়ে বিশ্লেষণ করে এরপরে সিদ্ধান্ত নেবেন। তাহলে দেখবেন যে পরিবর্তন আসবে নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। আপাতত আল্লাহ হাফেজ। প্রিয় প্রবাসী এবং বিদেশগামী কর্মী বন্ধুরা, প্রবাস তথ্য কেন্দ্রের লাখ লাখ বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, সবার প্রতি আবারও কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমি সবসময়
অনুপ্রেরণা পাই। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।